বিনা টাকায় বাংলাদেশ ভবনে এখন আমি আছি আমার 24 নম্বর জেলা মেহেরপুরে। এখানে আসছি একটা স্থানীয় হাসপাতালে। এখানে একজনকে ব্লাড দিব আজকে। ওনার মূলত হচ্ছে সিজার হবে, মানে সি সেকশন, এই জন্য ব্লাড দিতে আসলাম। আমাদের অলরেডি হচ্ছে ক্রস ম্যাচের জন্য স্যাম্পল রক্ত নিছে, এখানে হচ্ছে তুলা দিয়ে দিছে। দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি ব্লাড ডোনেট করতে পারবো। অনেকদিন পর ব্লাড দিতেছি, প্রায় বছরখানেক হয়ে যাবে খুব সম্ভবত। আগে রেগুলার দিতাম, কিন্তু এখন বিভিন্ন কারণে রেগুলার দেওয়া হয় না। আসলে আমার এই ট্যুরে যেহেতু সবাই হেল্প করতেছে আমাকে, আসলে সবার হেল্প ছাড়া আমি কখনো এতদূর পর্যন্ত আসতে পারতাম না। এটা আমার 24 নম্বর জেলা চলতেছে, তাই আমি যখনই সুযোগ পাই আমি চেষ্টা করি যে মানে আমার দ্বারাও যাতে মানুষজন উপকৃত হয়। আমি জানি না কতটুকু করতে পারি, তবে চেষ্টা করি। আর যেহেতু একদম শূন্য পকেটেই বেরিয়েছি, সবার হেল্পেই তো মানে এত দূর পর্যন্ত আসা। ইচ্ছা আছে যে 64 জেলা, মানে সম্পূর্ণ বাংলাদেশের 64 অলরেডি ব্লাড নেওয়া হয়ে গেছে। এই যে পাশেই হচ্ছে এক ব্যাগ রক্ত একজনকে ডোনেট করলাম। আর এইটা হচ্ছে আমার মানে ক্রস ম্যাচিংয়ের মানে রিপোর্ট, কোনো প্রবলেম নাই রক্তে, এই জন্য হচ্ছে মানে রক্তটা দান করতে পারলাম। এখন যেহেতু ট্যুরের মধ্যে আছি, সবাই আমাকে হেল্প করতেছে, আমি সবার কাছেই কৃতজ্ঞ। যেহেতু খালি পকেটেই বের হয়েছি, বিনা টাকায় বাংলাদেশ ট্রাভেল করতেছি, এখন পর্যন্ত 24 নম্বর জেলা মেহেরপুরে আছি। আমাকে মেহেরপুরে ইনভাইট করছে নাইম ভাই। আসলে আমার আশা হইতো না, উনি বারবার আমাকে ফোন দিতেছিল, বারবার মেসেজ দিতেছিল। মূলত ওনার ইচ্ছাতেই আমার আশা। আমি থাকতেছি হচ্ছে জিম ভাইয়ের ভাষায় যে হচ্ছে আমার এখন ভিডিওটা রেকর্ড করতেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আমি যাতে যেহেতু আরও 40টা জেলা বাকি আছে, আমি যাতে আমার সবগুলা জেলা আমি ভ্রমণ করতে পারি, এইভাবেই সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। আমরা ক্লিনিক থেকে সরাসরি চলে আসছি মেহেরপুরের আমঝুপি নীলকুঠিতে। এটা হচ্ছে ইংরেজ আমলে এখানে নীল চাষ করা হইতো, আর এই আশেপাশের যারা স্থানীয় ছিল তাদের নীল চাষে বাধ্য করা হইতো। যারা নীল চাষ করতে চাইতো না ওদের হচ্ছে এইখানে ধরে এনে মানে অমানসিক নির্যাতন করা হইতো। ইভেন যারা নীল চাষ করতে চাইতো না বা অন্য ফসল চাষ করতো তাদের দিতে হইতো নীল কর, মানে ট্যাক্স দেওয়া লাগতো এক্সট্রা করে। আর এই জায়গাটা মোটামুটি প্রায় মানে 1/3 কিলোমিটার বর্গ কিলোমিটার বলা যায়, মানে 0.3 বর্গ কিলোমিটার জায়গার উপর অবস্থিত। আর পিছনে একটা নদী আছে, এটা নাম হচ্ছে কাজলা নদী। আমরা 10 টাকা করে টিকিট কেটে ঢুকে গেছি এই আমঝুপি নীলকুঠির ভিতরে। আমি এখন আমঝুপি নীলকুঠির ভিতরে ঢুকতেছি। এইখানে হচ্ছে বেডরুম আছে, তারপর স্ন্যাক প্রুফ রুম আছে, মানে নর্তকীদের নাচানো হইতো ওই টাইমে, ওই নর্তকী নাচানোর রুম আছে। প্লাস হচ্ছে যারা যারা নীলের কর দিত না বা খাজনা দিত না বা নীল চাষ মানে করতে চাইতো না, তাদের হচ্ছে মেরে মৃত্যুকূপে ফেলে দিত, মানে সেই মৃত্যু ঘরও আছে যেখানে ফেলে দিত। এখন চলে আসছি স্ন্যাক প্রুফ রুমে। এই রুমের মেঝে হচ্ছে সবুজ কালারের, আর এই মেঝে এতটাই মসৃণ যে এই মেঝের উপর দিয়ে হচ্ছে পিঁপড়া হাঁটতে পারে না। আর এই পাশের এই রুমে ইংরেজদের ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে, যে পাশে হচ্ছে কড়ি আছে, অন্যান্য আরও মাটির মানে জিনিসপত্র আছে তাদের ব্যবহার্য। এইদিকে মাটির হাড়ি আছে, অনেক কিছুই ছিল এখানে। লর্ড ক্লাইভের ব্যবহৃত অনেক জিনিসপত্র ছিল, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের জাতীয় জাদুঘরে স্থানান্তর করা হয়েছে। আমরা এখন চলে আসছি নীলকুঠির পিছনের অংশে, যেখানে বারান্দা দেখা যেতেছে। আর এই পাশে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মানে ইংরেজ আমলে চিঠির আদান প্রদান যেভাবে হইতো সেটা একটা নিদর্শন এখানে আছে। এখানে কবুতর একটা ঘরের মতো আছে, বলা যায় হচ্ছে এটা একটা পোস্ট অফিস। এখানে কবুতর আসতো চিঠি নিয়ে, তারপর এখান থেকেই যাইতো। আমি ধারণা করতেছি খুব সম্ভবত এটা হচ্ছে সামনের অংশ, মানে আমরা ওই সাইড থেকে ঢুকছি দেখে আমার কাছে মনে হয়েছে যে ওইটা সামনের অংশ। এটা মূলত এইটাই সামনের অংশ। এই যে সামনে ফুলের বাগান সম্ভবত ছিল ওই টাইমে। এখানে যে বসার বেঞ্চ আছে, তারপর হচ্ছে অনেক গাছপালাই আছে। এই যে সামনে বারান্দার মতো করছিল। আর এই দিকে হচ্ছে মানে নদী, কাজলা নদীর ঘাট, মানে এখানে হচ্ছে পাকা করে মানে ঘাট বাঁধাই করা ছিল। এখানেই খুব সম্ভবত ওনারা গোসল করতো বা বিকেলের সময় কাটাইতো। আসলে এই আমঝুপি নীলকুঠি আমাদের অনেক ইতিহাস বহন করে। ইংরেজ আমলে যখন নীল চাষ করা হইতো তখন স্থানীয় যারা কৃষক ছিল তারা সচরাচর নীল চাষে ইন্টারেস্টেড ছিল না, মানে তারা নীল চাষ করতে চাইতো না। কারণ প্রতি বিঘা নীল চাষে খরচ হইতো তাদের 12 থেকে 14 টাকার মতো। আর নীল চাষ মানে নীল বিক্রি করতে পারতেন হচ্ছে মাত্র 3 থেকে 4 টাকা, মানে বাকি পুরোটাই তাদের লস হইতো। আর এই জন্যই এটাকে বলা হয় শোষণ, মানে নীলের যে শোষণ বলা হয়, যে নীল চাষ করলে ওই টাইমে কৃষকদের শোষণ করা হইতো। শোষণটা এইভাবেই করা হইতো, মানে তাদের মানে খাটানো হইতো ঠিকই, কিন্তু তারা হচ্ছে সেই পারিশ্রমিকটা পাইতো না। আর এইখানে হচ্ছে যারা ওই টাইমে যারা নীল চাষ করতে চাইতো না বা হচ্ছে তাদের অবাধ্য হইতো, অথবা নীল কর যেটা সেটা দিতে চাইতো না, তাদের এই নীলকুঠিতে আইনা
তারপর অত্যাচার করা হইতো, ইভেন একটা মৃত্যুকূপ ঘরও আছে যেখানে তাদের মেরে মানে ফেলে দেওয়া হইতো। এই আমঝুবি নীলকুঠিতে ইংরেজদের কত আধিপত্য ছিল, কত মানে অহংকার ছিল, কত অত্যাচার ছিল আমাদের দেশের মানুষের উপর, আমাদের যারা স্থানীয় ছিল ওই টাইমে তাদের উপর। আর আজকে দেখেন এখানে গরু ঘাস খাইতেছে। তাদের যে বেডরুম ছিল বা হচ্ছে তাদের মানে নর্তকীর রুম ছিল, মানে যেখানে ওরা নাচ গান করতো বা হচ্ছে মদ পান করতো, সেই সব জায়গা আজকে হচ্ছে এরকম খালি পড়ে আছে। আসলে এটাই স্বাভাবিক, আপনি যদি এক সময়ে যদি অত্যাচার করেন, পরবর্তী এক সময় আপনি হয়তো নিঃশেষ হয়ে যাবেন।